বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিডিয়া সেল, হিউম্যান রাইটস কমিটি এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। তিনি দুর্নীতি দমন সংক্রান্ত যে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে সংস্কার কমিশন ছিল তারও একজন সদস্য ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আমার ডানের রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সহসভাপতি নূর হক নূর। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে একটু বুঝতে চাই যে নির্বাচন তো ফেব্রুয়ারিতে হবে, কিন্তু কোন নির্বাচন আসলে হবে? এটা কি জাতীয় সংসদ নির্বাচন, গণ পরিষদের নির্বাচন, না সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, বা অন্য কোনো নির্বাচন? ফারজানা শারমিন পুতুল, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ জিল্লুর ভাই আপনাকে এবং তৃতীয় মাত্রার দর্শক শ্রোতাকে, সহ আলোচক নূরকে। নির্বাচন তো আসলে আমরা জাতীয় নির্বাচনটাকেই মেন করছি এই মুহূর্তে, কারণ দেশের জন্য সেটাই সব থেকে এখন জরুরি। দেশের জন্য সব থেকে বড় রিফর্ম যদি কিছু এখন থেকে থাকে সেটা হচ্ছে নির্বাচন। দেশের জন্য সব থেকে জরুরি কোনো বিষয় যদি এখন থেকে থাকে সেটা হচ্ছে নির্বাচন। এবং দেশকে এখনকার জায়গা থেকে উত্তরণের পথে নিয়ে যাওয়ার যদি কোনো ফার্স্ট স্টেপ থেকে থাকে সেটা হচ্ছে নির্বাচন, এবং সেটা হচ্ছে অবশ্যই জাতীয় নির্বাচন, যেখানে বাংলাদেশের প্রতিটি জনগণ তাদের সেই ভোটাধিকারটা ফিরে পাবে এবং বাংলাদেশের প্রতিটি স্টেক হোল্ডার তার রায়টা দিতে পারবে যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার পেছনে কাদের প্রতিনিধিত্ব আমরা চাইছি এখানে, এবং তারা নির্ভয়ে সেটা দিতে পারবে। সব থেকে বেশি পার্টিসিপেটরি একটা নির্বাচন হবে, সেটাই আমরা আশা করছি এই মুহূর্তে। এবং শুধু আশা করছি না, এই আশার পেছনে আমরা কাজও করছি। যেখানে যত ধরনের কোঅপারেশন দরকার, বর্তমান সরকারকে কোঅপারেশন দরকার, নিজের দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য যে কাজগুলো করার দরকার, নিজেদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত করার জন্য, জনগণের কাছে যাওয়ার জন্য, জনগণের ভোট নিয়ে আসার জন্য, জনগণের প্রতিনিধিত্ব করার জন্য যা যা করা প্রয়োজন সেই সবগুলোর পেছনে আমাদের কাজ চলছে। সো এই মুহূর্তে আসলে আমাদের পেছনের অতীতের যেই ঘটনাগুলো আমাদেরকে এখনও তাড়া করে ফিরছে, একেবারে অন্ধকার একটা জগৎ থেকে, অন্ধকার একটা বাংলাদেশ থেকে আমরা উঠে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এটা রাতারাতিও হয়ে যাবে না, এমনি এমনিও হয়ে যাবে না, আমরা জানি। এই হয়ে যাওয়ার পথের ফার্স্ট স্টেপ হচ্ছে একটি নির্বাচন। এটা আমরা শুরু থেকে শুরু করে একইভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে আসছি, বলে যাব, এবং শুধু বলে যাব না, আমরা সে মোতাবেক কাজও করবো ইনশাআল্লাহ, করে যাচ্ছি, কাজও করবো ইনশাআল্লাহ। নূর হক নূর, আমরা তো অনেকদিন ধরে নির্বাচনের জন্য সরকারের কাছে একটা স্পষ্ট রোডম্যাপ, রূপরেখার দাবি জানিয়ে আসছিলাম। তার প্রেক্ষাপটে সরকার তার পজিশন থেকে 2 দফা সরে আগামী ফেব্রুয়ারিতে একটা সম্ভাব্য নির্বাচনের তারিখ বলেছে। সময় এর আগে ছিল আপনার প্রধান উপদেষ্টাই বলছিলেন যে এপ্রিলের দিকে, তার আগে বলছিলেন ডিসেম্বর থেকে জুনে। এটা তার ফার্স্ট আসলে আপনার দায়িত্ব নেওয়ার পরের বিজয় দিবসের ভাষণই বলছিলেন যে ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে আমরা একটা ইলেকশন করব। তখন রাজনৈতিক দলগুলো যখন বলেছে এটা একটা আনসার্টেন টাইম, একটা স্পেসিফিক মাস অন্তত যদি ঘোষণা করা যায়, তার প্রেক্ষাপটে বোধহয় উনি এপ্রিল বলেছিলেন। আর সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে লন্ডনের মিটিংয়ে ফেব্রুয়ারিতে বলেছেন। সবাই তো আশা করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সরকারের কর্মকাণ্ডে আশা করতে তো সমস্যা নেই, কিন্তু বাস্তবতাটা কি, মানে কি দেখছেন, বা বাস্তবতাটা পথটা কতটা সহজ? না, নির্বাচন, বাংলাদেশের নির্বাচনের দিকে যাওয়া পথটা যতটা বলা হচ্ছে বা আমরা যেভাবে চাইলে এতটা সহজ না। বিশেষ করে এখন ধরে নির্বাচনের জন্য সরকার প্রস্তুত থাকলেও রাজনৈতিক দলগুলো যারা এই গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার, তাদের মধ্যে কিন্তু ডিভিশন আছে। বিশেষ করে এই জুলাইয়ের ঘোষণাপত্রে দেওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি যে এটি রাজনৈতিক দলগুলো পরিষ্কারভাবেই বলছে, অনেক দলই, যে তাদের আসলে প্রত্যাশিতভাবে বা তাদের প্রত্যাশার প্রতিফলন এখানে ঘটে নাই। এবং পরবর্তীতে যে জুলাই সনদ, যেটি মূলত রাষ্ট্র সংস্কারের এজেন্ডাকে অন্তর্ভুক্ত করে, যেটি একটি জাতীয় সনদ বা জুলাই সনদ যেটি প্রকাশ করা হবে, সেটার একটা আইনি ভিত্তি নিয়েও সবাই কথা বলছে। আইনি ভিত্তি দিতে হলে হয় আপনাকে গণভোটের, গণপরিষদ নির্বাচন হচ্ছে ফার্স্ট, বিকজ সংবিধান সংশোধনের জন্য, পরিবর্তনের জন্য তো আপনার নতুন করে লেখার জন্য গণপরিষদ নির্বাচন। ওইটা যদি নাও করে একটা জনভিত্তি দিতে গেলেও বা ন্যূনতম লিগ্যাল ভিত্তি দিতে গেলেও তো সে আইনজীবী আপা আছে,
একটা গণভোটের দিকে হয়তো যাওয়া লাগতে পারে। অধ্যাদেশের মাধ্যমে তো এটা বাস্তবায়ন সম্ভব না। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা জটিলতা বা বিপরীত মেরুতে অবস্থান আমরা লক্ষ্য করছি। এবং আমি ব্যক্তিগতভাবেও যদি বলেন এজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে আমরাও চাই যে যেই বিষয়গুলোর নির্বাচনের আগে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা আইনি ভিত্তি দেওয়া যায় রাজনৈতিক ঐক্যমত ভিত্তিতে। আমি তো এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের যদিও এরকম একটা ধারণা আমরা পাচ্ছিলাম যে বেশ কিছু বিষয়ে একেবারে সকল দল ঐকমত্য হয়েছে, কিন্তু আমি একটিতেও এখন পর্যন্ত দেখলাম না যে সকল দল ঐকমত্য পোষণ করেছে কোনো একটা ইস্যুতে। এটা বাস্তব যে আপনার যদিও বাইরে বলা হয়েছে যে অনেকগুলো বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি, কিন্তু শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্ট সহকারে নোট অফ ডিসেন্ট ছাড়াও আমি দেখিনি যে কোনো একটা ইস্যুতে যতগুলো পয়েন্ট একটাতেও সকল রাজনৈতিক দল ঐকমত্য হয়েছে। থাকলে আপনার জানা থাকলে যেহেতু আপনি কমিশনে, যেমন ধরেন এই ৭০ নম্বর অনুচ্ছেদে আপনার অর্থ বিল এবং আস্থা বিল ব্যতীত অন্যান্য ক্ষেত্রে সংসদ সদস্যরা নিজের মত প্রকাশ করবেন, স্বাধীনভাবে ভোট দিবেন, এটা একটা সার্বজনীন ঐক্যমত হয়েছে। বিএনপি এখানে আরো দুটো যুক্ত করতে চেয়েছে, একটা পররাষ্ট্রনীতি, আরেকটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয় যুক্ত করতে চেয়েছে। তারপরে চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়া নিয়ে যেটা মূলত একটা দল বলছিল অপশন রাখার জন্য, সেখানে এইভাবে ঐক্যমত হয়েছে যে আপনার অ্যাপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি হবেন প্রধান বিচারপতি। তারপরে নির্বাচন কমিশনের বিষয়েও নির্বাচন কমিশন, দুদকের মতো যে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান যেগুলো আবার অনেকগুলো সাংবিধানিক না, কিন্তু আমরা এই প্রতিষ্ঠানগুলো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চেয়েছিলাম। লাইক পিএসসি, মহা হিসাব নিরীক্ষক, ন্যায়পালের একটা সংবিধান আছে। এইখানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা আলাপ হয়েছিল যেখানে সরকারি দল বিরোধী দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা স্বচ্ছ প্রক্রিয়া নিয়োগ হবে। এখানে নির্বাচন কমিশন ব্যতীত বাকিদের নিয়োগ প্রক্রিয়া বিএনপি একমত হয় নাই। সো এরকমের যাই হোক, এটা আমরা মোটামুটি জানি আসলে কোনোটাতেই কেউ একমত হয়নি। কিন্তু আপনি যেটা বলছিলেন যে আপনিও চান অন্য যে দলগুলো যে গণভোট বা গণপরিষদের নির্বাচন, আপনারা কি চান? আমরা বাস্তবতা এখন আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে? আমরা আমাদের শুরু থেকে যখন সংসদ ভবনের এলইডি হলে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে যখন মতবিনিময় শুরু হয় লিখিত প্রস্তাবের পরে ফার্স্ট ফেজ, তখনই আমরা আমাদের দলের পজিশন পরিষ্কারভাবে বলেছিলাম যে এই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের বিষয়গুলোকে একটা গণভিত্তি দেওয়ার জন্য গণভোটের মাধ্যমে এটা গৃহীত, সেই পজিশন আপনারা এখনো আছেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি প্রধানত একটা শক্ত অবস্থান নিচ্ছে এবং জামাতের কথা আমরা কিছুদিন আগে শুনেছি যে তারাও মনে করে যে কিছু কিছু জায়গায় আইনি সিদ্ধান্ত না হলে বা সুরাহা না হলে আসলে নির্বাচন করে কোনো লাভ নেই। কেউ আশঙ্কা করছেন যে শেষ পর্যন্ত আপনারা সবাই মিলে এই সনদে স্বাক্ষরও করতে পারবেন না। আপনার কি মনে হয়? না, এই ঘোষণাপত্রে আমরা পরিষ্কারভাবে বলেছি এইখানে যেমন আপনার একটা বিকৃত ইতিহাস কিংবা কিছু অসত্য তথ্য, যেমন সিম্পল একটা বলে ঘোষণাপত্রে বলা আছে যে দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন শুরু হয়। দুর্নীতির বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেনি, তারা বৈষম্য, চাকরিতে কোটার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। এবং সবচেয়ে এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটের পেছনে গত আরেকটা জিনিস আমি বুঝিনি, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, আপনার কাছে আমি পরে আসবো। জুলাই ঘোষণাতে আমরা জানি যে জুলাই ঘোষণাতে 47 থেকে ইতিহাসটা বর্ণনা নয়, 71 থেকে, এবং এটা নিয়ে জামাত, এনসিপি তার অসন্তোষ প্রকাশ করেছে। কিন্তু আমরা জুলাই সনদে দেখছি যে ইতিহাসটা সেই 47 থেকেই রাখা হয়েছে। এইখানে অনেকে চাচ্ছেন যে আসলে তাদের লিগ্যাসির একটা ইতিহাসকে ইনসার্ট করতে, কিন্তু প্রকৃত অর্থে আমরা কিন্তু বারবার বলছিলাম যে এই সমস্ত হিস্টোরিক্যাল ডেক্লারেশনগুলো খুব ছোট হয়, অর্থপূর্ণ হয়। সেক্ষেত্রে হচ্ছে যে এত ইতিহাসের বর্ণনা না টেনে মূল কথাগুলো যেই প্রেক্ষাপটে আসলে গণ অভ্যুত্থানটা স্বাভাবিকভাবে গত 16 বছরের একটা ফ্যাসিবাদী শাসন, এর নিষ্ঠুর নির্যাতন, দমন পীড়ন, এবং যেটার একটা অরাজনৈতিকভাবে বা বলতে সামাজিক বা ছাত্র আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এবং যেই ছাত্র আন্দোলন বা যেই তারুণ্য থেকেই মূলত একটা নতুন এই আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলন তৈরি হয়েছে। এবং সেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের যারা ভিকটিম সবাই রাজপথে নেমেছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে। এবং এই গণ অভ্যুত্থানের আগে সবাই বলেছে যে ব্যবস্থা যেন বহাল না থাকে এবং আমরা একটা নতুন ব্যবস্থায় পৌঁছবো। এই ঘোষণাটা থাকলেই হতো, কিন্তু এইখানে 47 পিলখানা এত কিছু। এখন কি মনে হচ্ছে সবাই মিলে আপনারা স্বাক্ষর করতে পারবেন? আপনার কি ধারণা? করা যাবে শেষ পর্যন্ত, মাঝখানে আর কি একটু জটিলতা
আচ্ছা, স্বাক্ষর তো করলেন, ওই যে এনসিপি বলছে যে এটা বাস্তবায়ন না হলে নির্বাচন নয়। বাস্তবায়ন তো আমরা সবাই চাই, এবং আইনি একটা ভিত্তি না দিলে প্রক্রিয়ার ক্ষেত্রে তো এক একটা দল এক একটা ভিন্ন বিষয় যাচ্ছে। আমরা সেক্ষেত্রে কোনো জটিলতা দেখেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে? একটা পজিশন হচ্ছে যে যেই সিদ্ধান্তেই যাই, যতটুকু আমরা করি সেটা অবশ্যই যেমনিভাবে ফেসিবাদের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা আন্দোলন হয়েছে কার্যত দলগুলোর একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে, আগামীতেও সংস্কার, নির্বাচন, সমস্ত বিষয়ে ঐক্যমতটা থাকতে হবে। সেক্ষেত্রে এনসিপির একক ভাবনায় তো সবকিছু হবে না। আর এনসিপি তো ওইভাবে কোনো শক্তিশালী রাজনৈতিক দলও না, তাদের ওইভাবে একদম কাঠামো নাই। ছাত্র আন্দোলন সব দল, সব ছাত্ররা মিলে করেছে। ছাত্রদের একটা ক্ষুদ্র অংশ এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন অনেকবার বলেছে, আপনি নিজেও সেই সবাই ছিলেন যে পিয়ার না হলে কোনো নির্বাচন না। পিয়ার, হ্যাঁ, ইসলামী আন্দোলন এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের জায়গায় খুব অটল। জামাতও অনেকখানি এটা চায়। আর আমাদের পজিশনটা ছিল যে অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের প্রতিনিধিত্বটা রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটে, মানে ওইখানে পিয়ার, লোয়ার হাউসে যদি বর্তমান বাস্তবতায় পিয়ার না হয় সেটাতেও আমরা উচ্চ কক্ষে হইলে আমরা একমত। আমরা রাজনৈতিক দল হিসেবে অনেক কিছু ডিমান্ড করতে পারি, চাইতে পারি, কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের চাওয়াটাই সবকিছু হবে, এটাই সুপ্রিম জায়গা থেকে, এটা তো হয় না রাজনৈতিক জায়গায়। আর অন্য স্টেক হোল্ডার আছে, আমরা বারবার বলছি যে সংস্কার, বিচার বা প্রক্রিয়া নিয়ে সেটা একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংলাপের মধ্যে দিয়ে নির্ধারণ করতে। থ্যাংক ইউ। অ্যাডভোকেট ফারজানা শারমিন, আপনি শুনছিলেন, এই প্রেক্ষিতেই আপনার মতামত শুনতে চাই। জুলাই সনদ অথবা জুলাই ঘোষণাপত্র, কন্টেন্ট যাই থাকুক না কেন, আমরা এটা ৭১ থেকে শুরু করব নাকি ৪৭ থেকে নাকি ২৪ থেকে, ডাজ ইট ম্যাটার যদি আমরা এটা সদিচ্ছে না থাকে যে আমরা এক্সিকিউট করব কি করব না? এটা কিন্তু ম্যাটার করছে যে আমি ধরেন যাই আসো না কেন, কিন্তু কিছুটা তো ম্যাটার করে যে ইতিহাসটাকে আপনি কিভাবে দেখতে চাইছেন। আমি সেটাই বলছি যে সেখানে আপনার যেমন লিগ্যাসির কথা বলেছে, কে কোনটা বহন, সেটাই বলছি যে আমি সমস্ত লেগেসি নিয়ে এসে কি করব না করব সনদে নিয়ে এসে আমরা সবাই একসাথে সিগনেচার করলাম, কিন্তু যারা পরবর্তীতে সরকারে আসবেন তারা যে কোনোভাবে বললেন যে আমরা এগুলো কোনো একটা আইন করলেন, পার্লামেন্টে পাশ করলেন, একটা সদিচ্ছা থাকলো না, আমরা এটা কোনো কিছুই কাজ করব না, কিছুই কিন্তু তখন কাজ করা যাবে না। আমার এটা কথা বলার বিষয়টা হচ্ছে যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এটা আমাদের একটা ভিত্তি হয়ে থাকুক ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের, এবং এটা অবশ্যই একটা মিরর হয়ে থাকুক যে ফ্যাসিজমের পরিণতি কি হতে পারে, এটা একটা শিক্ষা হয়ে থাকুক। এই ইতিহাসটা শুধু ইতিহাস না হয়ে থাকুক, শিক্ষা হয়ে থাকুক যে পরবর্তীতেও যদি কেউ এরকম করে তাহলে এটা কিন্তু ঘটবে। সেই জিনিসগুলো এই কন্টেন্টে আছে কিনা, এটা হচ্ছে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি বলে মনে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা রাজনৈতিক দলগুলো কি চাইছি, আমাদের মেইন উদ্দেশ্যটা কি, যে মাফিয়াতন্ত্র বাংলাদেশকে ধ্বংস করেছে, স্বৈরতন্ত্র বাংলাদেশকে ধ্বংস করেছে, আর কোনো মাফিয়াতন্ত্র কায়েম না হোক, আর কোনো স্বৈরতন্ত্র কায়েম না হোক, বাংলাদেশের জনগণ এই দেশটাকে প্রত্যেকে নিজের দেশ বলে মনে করুক, আমরা শান্তিতে ঘুমাই, আমরা শান্তিতে রাজনৈতিক চর্চা করি, আমরা শান্তিতে খাওয়া দাওয়া করতে পারি, আমার বাচ্চা ভালো স্কুলে পড়ুক, আমাদের বৈদেশিক সম্পর্ক ভালো থাকুক, আমার দেশে ইনভেস্টমেন্ট হোক, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি। এইটাই হচ্ছে মোদ্দা কথা, যে কোনো কিছু সিন্ডিকাইজেশন না হয়ে যাক, সিন্ডিকেটের মধ্যে চলে না আসুক, আবার একইভাবে কুক্ষিগত না হোক। এই সব কাজগুলো করার জন্য আপনার প্রতিটা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আপনাকে এক এক করে ঠিক করতে হবে। কোনো কাজই, যেটা এই যে আপনি বললেন যে সনদ আইনি ভিত্তি না দেয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব না, যারাই এই কথাটা বলুক না কেন, এটা কি তারা চিন্তা করে কথাগুলো বলেছেন? আপনি সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি কিসে দেবেন, কি দিয়ে দেবেন, কার মাধ্যমে দেবেন, কিভাবে দেবেন? পার্লামেন্ট ছাড়া কি এটা দেওয়া সম্ভব? পার্লামেন্টটা কোথায় আছে? এই বিষয়গুলো প্রশ্ন করে তো আমাদেরকে কথা উত্থাপন করতে হবে। চাইতে আমরা অনেক কিছুই পারবো, এবং যেহেতু আল্লাহর অশেষ রহমতে কথা বলার স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা আমাদের রাজনৈতিক মন্তব্য, আমরা আমাদের রাজনৈতিক মত প্রকাশ করতে পারছি, সেটা দেখার মানুষ আছে, শোনার মানুষ আছে, আমরা বসতে পারছি, কথা বলতে পারছি, ইটস আ ভেরি গুড প্র্যাকটিস। শুরু হয়েছে, এটা যেন কন্টিনিউ করে, সেটাও আমরা চাইবো। কিন্তু যেই জিনিসটা এখন দেশের জন্য সব থেকে বেশি জরুরি, সেই জায়গাটাতে যদি আমরা সবাই মিলে একমত না হই, আলটিমেটলি আবার দেশ ক্ষতিগ্রস্ত হবে। আর দেশ ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আমরা কেউ বাদ যাবো না এখান থেকে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। যে ক্ষতির শিকার এতগুলো বছর হয়ে এসেছি, আমরা কি আবার সেই ভুলের দিকে আগাবো কিনা? এখন আমি একটা জিনিস চাইছি, পাচ্ছি না জন্য আমি
স্টাবন হয়ে বসে থাকবো, যেটা নূর বলছিলেন যে হ্যাঁ আমরা তো চাইতেই পারি, বাট আমরা তো সুপ্রিম অথরিটি না যে আমাদেরকে ওটা দিতেই হবে সেই জায়গাটা থেকে। চেক অ্যান্ড ব্যালেন্সের ভেতর দিয়ে যখন একটি গভর্নমেন্ট এখন বাংলাদেশে আছেন, যদিও সফলতার অনেক বন্ধু থাকে, আর যখন আমরা বিফল হই তখন কিন্তু আমাদের সমালোচনার শেষ থাকে না। যে পর্যায়ে আজকে বর্তমান সরকার নিজেদেরকে নিয়ে গেছেন, তারা কথা বলার সুযোগ করে দিয়েছেন, তারা সমালোচনার অনেক জায়গা করে দিয়েছেন, তারা তাদের ব্যর্থতা অনেক পরিচয় দিয়ে ফেলেছেন অলরেডি। তো তারপর একটি সরকার আছেন, তারা যদি মনে করেন যে হ্যাঁ বাংলাদেশের জনগণের এবং দেশের পরিত্রাণের জন্য একটি নির্বাচন প্রয়োজন, তার এটা দায়িত্ব, এটা কোনো রাজনৈতিক দলের দায়িত্ব না। আমরা রাজনৈতিক দলগুলো বসে আছি যে বাংলাদেশকে আবার নতুন করে গড়ার জন্য। এটা রাজনৈতিক দল ছাড়া, রাজনীতি ছাড়া, বিরাজনীতিকরণ দিয়ে এটা সম্ভব না কোনোভাবে। এটা আমরা সবাই বুঝতে পারি। আজকে চায়ের দোকানে যিনি বসে থাকেন তিনিও এটা বুঝতে পারেন। বর্তমান সরকারের হচ্ছে এখন মেইন কাজটা যে এই সবগুলো দলকে নিয়ে কিভাবে কারো মাথায় হাত বুলিয়ে, কারোর সাথে কথা বলে, কাউকে বসিয়ে কিভাবে এই কাজগুলো একসাথে করে নিয়ে গেবে, এটা সম্পূর্ণ সরকারের দায়িত্ব। সরকার কিন্তু চোখ বন্ধ করে বসে থাকলে এখানে হবে না। বিকজ আপনি যখনই সে দায়িত্বটা গ্রহণ করেছেন তখন বাংলাদেশের ক্রান্তিকাল এবং যত সাপোর্ট নিয়ে আজকে বাংলাদেশে এই বর্তমান সরকার আছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের এত সাপোর্ট ছিল না, জনগণের সাপোর্ট যেটা। এবং এটাও ঠিক যে আশাটাও, তাদের প্রতি প্রত্যাশাটা এই গভর্নমেন্টের প্রতি যত ছিল অতটা কিন্তু ছিল না। সিমিলারলি কিন্তু অন দ্য আদার হ্যান্ড তারা কি করেছেন, আশার জায়গা থেকে কিন্তু জিরো না, নেগেটিভের দিকে যাচ্ছেন বলে এখনকার মানুষগুলো মনে করছে। কারণ আপনি যে কিছুক্ষণ আগে বলছিলেন যে সংস্কারের যে বিষয়গুলো একমত হতে পারেনি, আজ পর্যন্ত একটা ভিজিবল জিনিস যেটা জনগণ অ্যাকসেপ্ট করলো, ইয়েস গভর্নমেন্ট এই কাজটা করেছে, এটা জনগণের জন্য করেছে, একটা এক্সাম্পল কিন্তু আমরা দিতে পারবো না। যদি আমাদের এরকম হতো যে আমরা সব দলগুলো মিলে ঐক্যমত হয়েছে যে বাংলাদেশে ব্যবসায় কোনো সিন্ডিকেট থাকবে না, বাংলাদেশে দ্রব্যমূল্য এর উপরে উঠতে পারবে না, বাংলাদেশে কখনো বিদ্যুৎ চুরি করা যাবে না, নিজের প্রয়োজন না মিটে বিদেশে পাচার করা যাবে না, এই সিম্পল বিষয়গুলো যদি আমরা ঐক্যমত হয়ে জনগণের কাছে ছেড়ে দিতাম, জনগণ বলতো যে ইয়েস ওনারা এমন কিছু করলেন যেটাতে আমরা আস্থাটা রাখতে পারি। তো আজকে জুলাই সনদ বলেন, জুলাই ঘোষণাপত্র বলেন, সামনে আমাদের সরকার নির্বাচন কমিশন বলেছে যে এই সপ্তাহে তারা একটা রোড ম্যাপ দিবে নির্বাচনের জন্য। আমার কথা হচ্ছে কি যে আমাদের সবার একটা সলিউশনের দিকে আগানো উচিত। আমরা যদি প্রত্যেকের জায়গায় বসে থেকে স্টাবন হয়ে থাকি, আলটিমেটলি আমরা সবাই আবার লুজার হয়ে যাবো, যেটা কিন্তু দেশের জন্য খুব বেশি ভালো কিছু বয়ে নিয়ে আসবে না, আমাদের কারোর জন্য না। কারণ আমরা কিন্তু একটা পরিত্রাণ চাচ্ছি, নাভিশ্বাস উঠে গেছে মানুষের ভেতরে, এই পরিত্রাণটা পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে এগোতে হবে। আজকে এনসিপি বলেন, আজকে জাতীয় পার্টি বলেন, আজকে জামাত ইসলামী বলেন, আজকে বিএনপি বলেন, আজকে নূর বলেন, সাকিব ভাই বলেন, মান্না চাচা বলেন, যত আমাদের দলগুলো আছে, আমরা কেউ কি চাই না যে একটি গণতান্ত্রিক সংস্কার, একটি গণতান্ত্রিক কালচার, একটি গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে ফিরে আসুক? সবাই চাচ্ছি সবাই এক জিনিস, কিন্তু হয়তো আমাদের প্রকাশ করার ভাবটা ভিন্ন। আমার বিশ্বাস, এখন পর্যন্ত বিশ্বাস, যে সব দলগুলো অতি শীঘ্রই আবার একমত হয়ে বসে নির্বাচনের দিকে এগোবে এবং সেটা বাংলাদেশের জন্য এখন সব থেকে বেশি প্রয়োজন। সো নূর, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে একটা নির্বাচন তো আর শুধু নির্বাচন না, যেন তেন নির্বাচন না। কারণ নির্বাচন 24 নির্বাচন ছিল, 18 নির্বাচন ছিল, 14 ছিল, তার আগেও আমরা নানা ধরনের, নানা রঙের, নানা ঢঙের নির্বাচন দেখেছি। সো সেরকম নির্বাচন নিশ্চয়ই মানুষ চায় না, একটা মিনিংফুল, একটা ভালো, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, যেভাবে বলি একটা ভালো নির্বাচন আমরা চাই। আপনি কি দেখেন কি না সেরকম নির্বাচন? এবং সেই নির্বাচন করবার জন্য যে ধরনের সরকারের দাবি বিভিন্ন সময় আপনারা বিভিন্ন বিএনপি সহ অন্যান্য দল তুলেছে যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, এই সরকার আসলে নিরপেক্ষ কিনা সেটাও একটা প্রশ্ন। রাইট, এইখানে আমি আগের আলোচনার এন্ডিংটা করলে এভাবেই বলবো যে সরকারের মধ্যে কেউ কেউ নির্বাচন করতে চায়, রাজনৈতিক দলগুলো, যেমন স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন যে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা হলে তখন পদত্যাগ করবেন বা তার ঠিক আগ মুহূর্তে পদত্যাগ করবেন। না, আমরা এটা বলছিলাম যে নির্বাচনটা চায়, রাজনৈতিক দলগুলো তো আগে থেকে চায়, সরকারের মধ্যেও ধরেন কেউ কেউ নির্বাচন ফেব্রুয়ারিতে করতে চায়, কিন্তু নির্বাচনটা করতে এই সরকার পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবং আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে এক্সিস্টিং উপদেষ্টা পরিষদের কাঠামো এবং এই উপদেষ্টা পরিষদ দিয়ে নির্বাচন সম্ভব না। যেটা প্রধান উপদেষ্টা বলেছে যে তিনি বাংলাদেশের ইতিহাসে একটা ভালো নির্বাচন করতে চান, সেটা বোধহয় সম্ভব না, সেটা ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে। আর সরকারের নিরপেক্ষতা নিয়ে দেখেন, আসলেই ডক্টর ইউনূস স্যারের মতো ব্যক্তিকে নিয়ে বিরূপ মন্তব্য করতে চাইনি কিংবা নিজেদের কাছে বিব্রত বোধ হচ্ছে।
কিন্তু এটা ঠিক যে আলটিমেটলি গভর্নমেন্টের যা দায় সেটা তো সরকার প্রধান হিসেবে সে এড়াতে পারে না। এই সরকারের স্পষ্টতই একটা সদ্য জন্মগ্রহণ করা কিংবা জন্ম লাভ করা একটা দলের প্রতি একেবারে ওপেন পক্ষপাত দুষ্ট ভূমিকা আছে। মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয় যে আপনার জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আপনার জেলা প্রশাসক, ডিসি, এসপি তাদের বিভিন্ন কমিটি থাকে, তারা ওই অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টিগুলোর রিপ্রেজেন্টেটিভ নিয়ে মিটিং করে, কিংবা ধরেন গভর্নমেন্টের বিভিন্ন সোশ্যাল সেফটি নেট যে প্রোগ্রামগুলো আছে সেখানে সাধারণত তারা এই অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি কিংবা সিভিল সোসাইটির মধ্যে যারা ভয়েস তাদেরকে নিয়ে মতবিনিময় করে, পরামর্শ নেয়। সেখানে এনসিপিকে প্রায়োরিটি দেওয়ার জন্য মিনিস্ট্রি থেকে বলে দেওয়া হয়, ডিসিদেরকে ফোন করা হয়, এসপিদেরকে ফোন করা হয়, ওসি ইউনোরা তো তাহলে লাগে না। এবং এই সরকারেরও এই গণ অভ্যুত্থানের পরপর আমরা দেখেছি তো সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে, সেখানে এনসিপির বা এই ছাত্র আন্দোলনের নেতারা ভাইবা নিচ্ছে। তারপরে সচিব হওয়ার জন্য ছাত্র নেতাদের সুপারিশ নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় পদায়নের জন্য, এমন কিছু দেশের মধ্যে না, দেশের বাইরের বিভিন্ন দূতাবাসেও যারা ধরেন প্রেস মিনিস্টার কিংবা বিভিন্ন ধরনের দায়িত্ব নিয়েছেন তাদের সুপারিশ নিয়ে। আর আমি আবারও বলবো যে এরকম একজন জ্ঞানী গুণী মানুষ, এত হাই লেভেলের মানুষ, এই কথাটা তার ওইভাবে বলা ঠিক হয় নাই যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, তারা যতদিন চাইবে ততদিন আমরা থাকবো। তো ওই নিয়োগকর্তা বলে কিন্তু তাদেরকে যেই লেভেলে উঠাই দিচ্ছেন, যার ফলে এখন তো বোঝা যাচ্ছে যে সরকারের প্রধান উপদেষ্টা আই থিঙ্ক যে এখন তাদের কারো কর্মকাণ্ডে একটু বিব্রত এবং এটা ভালোভাবে নিচ্ছেন না। কিন্তু কাজ হবে কি, তিনি তো প্রথম দিকে উপরে উঠিয়ে দিয়েছেন। আর যখন চিফ অ্যাডভাইজারই বলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, তাহলে বাকি উপদেষ্টারা তো তাদের স্বাভাবিকভাবেই চাহিদা পূরণের জন্য কাজ করবেনি। এবং তাই হয়েছে বিভিন্ন জায়গায় যদি একটা নিরপেক্ষ তদন্ত হয়, এখন কোনো একটা এজেন্সি দিয়ে যেই আলোচিত ছাত্র নেতাদের এবং এই এনসিপির প্রথম সারির 100 জন নেতার অন্তত দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, বাণিজ্য, তদবির এগুলোর স্পষ্ট প্রমাণ পাবে। এইটা কোনোভাবে এরকমের একটা তরুণ আন্দোলনের মধ্যে আপনার কেন মনে হয় এগুলো তদন্ত করতে হবে, বা আপনারটা বা অ্যাডভোকেট পুতুলেরটা কারোটা তদন্ত করতে হবে মনে হয় কেন? না, আমরা বলছি যে ধরেন আমরা কথা বললে অনেকে মনে করতে পারে যাদের তদন্তের কথা একটা রাজনৈতিক দল করে, অনেকে মনে করতে এটা পলিটিক্যাল জায়গা থেকে বলছে। আমি বলতে পারি মনে করি পলিটিক্যাল জায়গা, সেজন্য বলছি এটা যদি নিরপেক্ষ তদন্ত করা হয়। আমি বলছি যে সবার আমলনামাই তো মোটামুটি রেডি আছে, একেবারে রেডি যে নেই কেউ যে কোনো খোঁজ খবর রাখে না, না আছে মনে করবার কোনো কারণ কেমন হয়েছে আপনি জানেন। আমি আওয়ামী লীগের আমলে স্টেটমেন্টও দেওয়ার কথা ছিল না, সম্পদ বিবরণী দেওয়ার কথা ছিল তো প্রত্যেকেরই। আওয়ামী লীগের লাস্ট পিরিয়ডে শুধুমাত্র আপনার এই তৃতীয় মাত্রার প্রোগ্রামে আপনি ডাকতেন, এছাড়া অন্য প্রোগ্রামে যাওয়া এক প্রকার নিষেধ ছিল। আর এর আগে যখন কিছু প্রোগ্রামে যেতাম, আমি তো একটু ঠোঁটকাটা স্বভাবের মানুষ, স্পষ্টভাবে অনেক কথা অ্যাগ্রেসিভ টোনেও বলে ফেলি, যেখানে অনেক বলতে ভাই প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু আর জয় ভাইকে নিয়ে কিছু বলা যাবে না, বাকি এমপি মন্ত্রীদেরকে ধরেন, অনেকে এরকম বলে দিত। তো এখন হয়েছে এই অভ্যুত্থানের পরে এরকম কিছু জায়গায় আমাকে তো বলার সাহস নেই, কিন্তু অন্য আলোচকদের শুনেছে, অনেক বলছে ভাই না তার বিরুদ্ধে এই নিউজ করা যাবে না, তার বিরুদ্ধে এইভাবে লেখা যাবে না। মানে যেই গণমাধ্যম বা আমরা নিজেদেরকে স্বাধীন দাবি করে আমরা গণমাধ্যমে একটা এরকম পরিবেশ প্রত্যাশা করেছিলাম, সেখানে দেখলাম অটোমেটিক্যালি বেশ কিছু গণমাধ্যমের কিংবা সাংবাদিকরা আবার সেলফ সেন্সর একটা মনোভাব আমরা দেখতে পেলাম। সো সেই জায়গা থেকে বলছি যে জেনে শুনে অনেকে প্রচার করতে পারবে না, কথা বলতে পারবে না। আপনি যেটা বলছেন অনেকে অনেক কিছু প্রমাণ আছে, সেজন্য বলছি যে ধরেন তর্কের খাতিরে যেটা নিরপেক্ষ তদন্ত হইলে দেখতে পেতেন যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এইভাবে জাতির কাছে হিরো হিসেবে পরিচিত তরুণরা কত তাড়াতাড়ি ভিলেন হয়। এটা বোধহয় বাংলাদেশের ইতিহাসে একমাত্র ঘটেছে, পৃথিবীর ইতিহাসে এভাবে হয় না। এবং বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত একটা দল, নেতাদের একটা দল কিংবা একটা সরকার এত আনপপুলার হয়, এটা কোনো দেশে বোধহয় হয়নি। জি, ফারজানা শারমিন পুতুল, সংস্কার এবং বিচার এই দুটো অনেকেরই দাবি এবং নানা মহল থেকে মানুষেরও দাবি। সেটা কেউ কেউ মনে করছেন যে কারো এখনকার বক্তব্য হচ্ছে যে এগুলো না হলে আসলে নির্বাচন করে কোনো লাভ নেই, যদিও প্রধান উপদেষ্টা তার 5 তারিখের বক্তৃতায় বলেছেন যে এই দুটো কাজে যথেষ্ট পরিমাণে অগ্রগতি হয়েছে, এখন নির্বাচনের দিকে বাংলাদেশ যাত্রা শুরু করছে। আসলে অগ্রগতি হলো না কি হলো আসলে, খুব শুরু থেকে, বা এর ভবিষ্যৎ কি? সংস্কার নিয়ে এত চর্চা হলো, তারই ভবিষ্যৎ কি, আর এই বিচারেরই শেষ পর্যন্ত কি হবে? আমি আসছি সেখানে। মানে আমি যেটা ফিল করি যে খুব শুরু থেকে, একেবারেই সরকারের শুরু থেকেই যে কাজটা করা হয়েছে, যে সংস্কার এবং বিচারকে নির্বাচনের বিপক্ষে দাঁড় করিয়ে একটা পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা হয়েছে। যে যেমন শেখ হাসিনা সরকার করেছিল উন্নয়ন এবং নির্বাচন,
এখানে যেটা করা হয়েছে উন্নয়ন এবং গণতন্ত্র, সেখানে এখানে যেটা করার চেষ্টা করেছে যে সংস্কার বিচার করতে গেলে নির্বাচন করা যাবে না। কে বলেছে এটা? সংস্কার বিচার নির্বাচন, বরং আপনি নির্বাচনটাই হয়তো একটা টাইম ফ্রেম নিয়ে করতে পারবেন, কিন্তু সংস্কার বিচার আপনি টাইম ফ্রেম দিয়ে করতে পারবেন না। এটা একেবারে ছেলে খেলার মতো একটা কথা বলা হয় যে সংস্কার বিচার আপনি টাইম ফ্রেম দিয়ে করতে পারবেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে থাকেন যে সংস্কার বিচার করা হয়ে গেছে, এখন নির্বাচনের দিকে এগিয়ে থাকি, তাহলে এটা আমি বলবো উনি অনেক গুণী, বিচক্ষণ, বিদগ্ধ একজন মানুষ। আমরা সবাই তাকে আমাদের গার্ডিয়ান হিসেবে আস্থার জায়গায় রেখেছি। কথাটা একেবারে সত্য কথা নয়। যেই আঙ্গিকে ওনারা শুরু করেছিলেন, আমরা তখনই জানি যে ওই যে আমি সবসময় বলি যে অনেক সিলেবাস নিয়ে একসাথে বসলে কোনো পড়াশোনাই করা হয় না, সেই পর্যায়ে যে একসময় যাবে জিনিসটা, সেটা আমরা সবাই শুরু থেকেই জানি এবং শুরু থেকে আমরা বারবার বলে এসেছি যে পিক অ্যান্ড চুজটা আমাদেরকে খুব খুব চিন্তা ভাবনা করে করতে হবে যে কোথায় হাত দিলে কতটুকু আমরা করতে পারবো। কোনোটাই হয়নি, সংস্কারও হয়নি। বিচার প্রক্রিয়া যতটুকু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ভিজিবল কিছু আছে, বিচার শুরু হয়েছে, এটাকে আমরা খুব তাড়াহুড়ো করতে গেলে ইনজাস্টিস হয়ে যেতে পারে, সেটাও আমাদের করা ঠিক হবে না। বিচারকে বিচারের প্রক্রিয়া চলতে দিতে হবে, যেন একটা জাস্টিস করতে গিয়ে আরেকটা ইনজাস্টিস আমরা করে না নিয়ে আসি, সেটা আমাদের জন্য খুব বাজে রেফারেন্স ক্রিয়েট করবে। সংস্কারের বিষয়টা দুটো তিনটা সেক্টরে যদি শুরু করতো যে হ্যাঁ এটা শুরু করলাম, চলতে থাক, আস্তে আস্তে হবে, এবং ভালো জিনিস কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করে। জিল্লুর ভাই, আপনি দেখবেন যেখানে অনিয়ম বেশি সেখানে আপনার শ্রম যাবে বেশি, সেখানে আপনার পয়সা যাবে বেশি, সেখানে আপনার মেধা যাবে বেশি। আপনি যখন ডিসিপ্লিনের ভেতরে থাকবেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে চলতে থাকে। তো মানুষ কিন্তু সৌন্দর্যটাকে নেয়, মানুষ কিন্তু ডিসিপ্লিনটাকে নেয়, মানুষ কিন্তু ভালো জিনিসগুলোকে নেয়। তো আপনি যদি ভালো জিনিসগুলো দিতে পারতেন মানুষকে, মানুষ কিন্তু খুব সহজে জিনিসটা অ্যাকসেপ্ট করতো। দুটো তিনটা সেক্টরে আপনি সংস্কার শুরু করে 1 বছরে অনেকটা এগিয়ে যাওয়া যায়। আপনি যদি বলেন যে বাংলাদেশের সবগুলো পাবলিক টয়লেটকে আমি এমনভাবে কাজ করবো যে পাবলিক টয়লেট নোংরা থাকবে না, 1 বছর আপনি এটা করে নিয়ে আসতে পারতেন, এটা একটা অনেক বড় সংস্কার হতো। আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কি সংস্কার নিলেন যে পাবলিক টয়লেট পরিষ্কার করতে হবে, ফার্স্ট প্রায়োরিটি দিয়ে নিয়ে আসলেন, এটা তো সংস্কার না। সো কি করলেন তাহলে? আপনি সংস্কার বিচারকে গণতন্ত্র নির্বাচনের বিপক্ষে দাঁড় করালেন, একটা মতবিভেদ সৃষ্টি করলেন, এখন বলছেন যে হয়ে গেছে। কিছুই হয় নাই, মানুষের আস্থার জায়গাটাতে আপনারা নেই। এখন শুরু করে দেখাতে পারলে মানুষ আস্থা নিয়ে আসতে পারত। নির্বাচনটাও এখন খুব জরুরি হয়ে গেছে, কারণ যে ভোলাটাইল সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে এই জায়গাটা থেকে। নূর খুব সুন্দর করে বলছিল যে আপনি কিছু কিছু মানুষকে, কিছু কিছু দলকে, কিছু কিছু সেক্টরকে, কিছু কিছু স্টেক হোল্ডারকে এমন জায়গায় উঠিয়েছেন আপনি ওখান থেকে মাথা থেকে আর নামাতে পারবেন না। চেয়ারের গরমটা নেয়ার জন্য, কথার ওজনটা নেয়ার জন্য, রিসিভ করার জন্য আপনার একটা এইজের প্রয়োজন হয়। এইজ মানে শুধু বয়সটা না, একটা টেনিয়রের প্রয়োজন হয়, একটা কন্টিনিউশনের প্রয়োজন হয়। আমি আজকে 1 বছরের জন্য এসে রাজনীতিতে এসেছি, একটি দল গঠন করেছি, আমি সরকারে বসেছি, সরকার থেকে বেরিয়ে গিয়ে দল গঠন করেছি, এতগুলো কাজ আমি একসাথে করছি। আমাকে তো রিসিভ করতে হবে। কি রিসিভ করতে হবে? আমার রাজনৈতিক স্ট্র্যাটেজি কী হবে, আমার রাজনৈতিক ভবিষ্যৎ পলিসি কী হবে, আমি দল চালাবো, আমার দল সামনে কি নিয়ে আগাবে, কোনো কিছু কি তাদের ভেতরে আছে? আমরা তাদেরকে কি বলছি? কিংস পার্টি হিসেবে একটা দলকে আমরা চিহ্নিত করছি। এটা কি তাদের হওয়ার কথা ছিল? যে আশা নিয়ে তারা বুলেটের সামনে বুক পেতে দিয়ে সবাই মিলে একসাথে একটা দেশকে আমরা বলতে পারা যায় দ্বিতীয়বারের মতো স্বাধীন করলাম, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করার জন্য, সেই ছেলে মেয়েগুলো আজকে কোথায় হারিয়ে গেল? সেই তাদের প্রতি যে আস্থাটা ছিল, তাদের ভিতরে প্রতি যে ইমোশনটা আমাদের ছিল, এটা কোথায় হারিয়ে গেল? আজকে তাদেরকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো? আজকে তারা এমন এমন কথা বলে, আমি চিন্তা করি মাঝে মাঝে ওদের বয়স এবং ওদের শরীরের ওজনের থেকে ওদের কথার ওজন এত বেশি থাকে, এটা কি ওরা নিতে পারবে? ওরা যদি বিচক্ষণ হতো, ওরা যদি ওই যে ভেতরের নিজেকে রিসিভ করার ক্ষমতাটা ওদের থাকতো, ধারণ করার ক্ষমতাটা থাকতো, ওদের মুখ দিয়ে কথাগুলো বেরোতো না। কিন্তু আমরা কি করলাম? আমরা বলতে আমরা সবাই এখানে দায়ী। ওদেরকে ওই ধারণ করার জায়গাটা আমরা দেই নাই, সময়টুকু আমরা দেই নাই। ওদেরকে বলে দিয়েছি ইউ আর দ্য বেস্ট। আপনি যতবার কানের কাছে গিয়ে প্রশংসা করবেন, সেই মানুষকে নষ্ট করার জন্য আর কিচ্ছু লাগে না। বারংবার প্রশংসা করতে থাকেন, সে এমনি নষ্ট হয়ে যাবে। সো আমরা কি করেছি? আমরা অনেক ভালো ফোর্সকে, অনেক ভালো সম্ভাবনাকে হাতে ধরে নষ্ট করে দিয়ে আজকে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছি, বলবো না যে ইচ্ছা করে নিয়ে গেছি, এটা চলে গেছে, এটা যেতে বাধ্য ছিল। কারণ আপনি যেটা ডিজার্ভ করেন না, আপনাকে সেই জায়গায় বসিয়ে দিলে আপনি কোনো কিছু ঠিকমতো করতে পারবেন না। মানুষ বাবার ব্যবসায় যখন সন্তানকে বসিয়ে দেওয়া হয়, সেই ব্যবসা যে শেষ হয়ে যাবে
এটা বোঝাই থাকে। হ্যাঁ, আস্তে আস্তে গড়ে উঠলে সেটা হয়। সো আমার কথাটা হচ্ছে যে আমরা যদি ধারণ করতে না পারি, জুলাইকে ধারণ করতে না পারি, খালি জুলাই লাগবে কিনা আমরা চিৎকার করতে থাকি, যেমন ৭১কে বেচা হয়েছে বিভিন্ন সময়ে। ৭১কে বেচতে বেচতে একটা দল চলে গেছে, তারা কিন্তু বৃহৎ একটা দল ছিল। জোর করে আপনি হৃদয়ে নিতেও পারবেন না, হৃদয় থেকে বের করে ফেলতে পারবেন না। এই জোর করে হৃদয় ধারণ করানো এবং হৃদয় থেকে বের করে ফেলার এই কম্পিটিশনে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। সো সেই যে টেন্ডেন্সি আবার শুরু হয়েছে, এটা ভালো কোনো কিছু ইঙ্গিত বহন করছে বলে আমি মনে করি না। এই সব কিছুর উত্তরণের জন্য আমাদেরকে একটা ট্রেনে আসতে হবে, একটা পলিসিতে আসতে হবে, ডিসিপ্লিনে আসতে হবে। এই ডিসিপ্লিনের শুরুটা কিন্তু নির্বাচন ছাড়া আর কোনোভাবেই সম্ভব না। জি নূর, এখানে আমরা ধরেন এই জুলাইয়ের চেতনার কথা বলা হয়, স্পিরিটের কথা, আকাঙ্ক্ষা, যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার লোক বলে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো এবং অন্যদেরকে কার্যত অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী বানিয়ে দিত। তো এখন এই সময় এরকম একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে যে জুলাইয়ের চেতনার ধারক বাহক হওয়ার একটা প্রতিযোগিতা। এই চেতনাটা তো এটা গলাবাজি করলে এটার তো বাস্তবায়ন হবে না। জুলাই আসলে এই যে ধরেন দেখলাম যে আমরা শুরুর দিকে এটার মাস্টার মাইন্ড বানানো হলো, এটা নাকি মেটিকুলাসলি ডিজাইন। তো মেটিকুলাসলি যদি ডিজাইন হয়, এই জুলাইটা তো 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনে প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়, সেইটা সরকার আবার আদালতের মাধ্যমে আপনার ফিরিয়ে নেয়, যার ফলে আন্দোলনটা ছিল 2018 সালের ওই পরিপত্র পুনর্বহালের দাবিতে। এবং সেখানে সেই সময় ছাত্ররা 2018 সালেও আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এইবারের আন্দোলন তাই ছিল। কিন্তু ওই যে গত 16 বছরে একটা সিস্টেমেটিক নিপীড়ন এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভিন্ন মত দমন, ওই একই প্র্যাকটিস সরকার যখন এই ছাত্র আন্দোলনের উপরে করেছে, যখন আপনার এই 5 বছরের শিশু রিয়া গোপ কিংবা নাইমা এরকম আরো যখন শিশুরাও যখন বাড়ির ছাদ থেকে গুলিবিদ্ধ হচ্ছে কিংবা জানালার পাশে দাঁড়িয়ে নারীরা গুলিবিদ্ধ হচ্ছে, এগুলো মানুষ মেনে নিতে পারেনি। মানুষের বিবেকের তাড়নে আসলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে, অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাস্তায় এসেছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেটাকে আপনি স্বতঃস্ফূর্ত একটা গণ অভ্যুত্থান না বলে সেটাকে বিপ্লব কিংবা এটা মেটিকুলাসলি ডিজাইন, এই সমস্ত কথা বলাও তো জুলাইয়ের সাথে প্রতারণা। জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কি ছিল? এই যে আপনার রিপোর্ট দেওয়া হলো, এবং রিপোর্টও পেলাম দুই ধরনের। জাতিসংঘের রিপোর্টে দেখলাম 1400-র মতো ডেথ কেস প্রধান উপদেষ্টার, এই জুলাই ঘোষণাপত্রে দেখলাম যে প্রায় 1000। তাহলে একটা বড় ধরনের ডিফারেন্স। তার আগে সরকারটা তালিকা দিয়েছিল 800 কত, আবার সরকার দিয়েছিল 800 কত। তিনটা আমরা পেলাম। আওয়ামী লীগকে আমরা গালি দিয়েছি যে 16 বছরে তালিকাটা এখনো পেলাম না, শহীদের তালিকা, এবং এটা খুব কঠিন না। আমরা মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা নিয়ে কথা বলি, কিন্তু জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা করা তো খুব ডিফিকাল্ট আছে। হ্যাঁ, সেটা যে এখানে আওয়ামী লীগকে আমরা বললাম যে তারা একটা তালিকা করতে পারেনি। তাহলে আমরা এই সময় এত প্রযুক্তি সবকিছু আমাদের হাতের মুঠোয়, লাইভ ঘটনাগুলো এখনো আছে, আমরা একটা তালিকা তৈরি করতে পারলাম না। আমরা সবাই জুলাইয়ের চেতনার বাস্তবায়ন করতে চাই। 15ই আগস্ট যেমন আওয়ামী লীগ আসলে তাদের কাছে আগস্ট শোকের মাস, আমরাও জুলাইয়ের জাগরণের জন্য আমরা বিশাল কর্মসূচি মাসব্যাপী আয়োজন করলাম। অথচ জুলাইয়ের স্পিডটাকে যে বললাম 110 জনের মতো যে শিশু মারা গেল, এই শিশুরা কোন রাজনৈতিক দলের কর্মী ছিল, কোন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে? কিংবা আমি জেলখানায় গেছি, সেখানেও দেখেছি, এখনো প্রতিনিয়ত দেখি যে রিক্সা চালক, পথচারী, হকার, এই সাধারণ মানুষগুলো, ইভেন যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর, এই 4টা জায়গা, রামপুরা, এগুলো তো আন্দোলনের হটস্পট ছিল। সেইখানে যেভাবে আম জনতা, নারী পুরুষ নির্বিশেষে একটা প্রতিরোধ গড়ে তুলেছিল, তাদের কি আকাঙ্ক্ষাটা ছিল? তারা 16 বছরের অত্যাচার নির্যাতন দেখেছে, তারা চেয়েছিল এই ফ্যাসিবাদী ব্যবস্থার একটা পরিবর্তন হোক, এবং তারা প্রত্যাশা করেছিল, এটা লিখিত কোনো আকাঙ্ক্ষা চুক্তি তো ছিল না, তাদের একটা প্রত্যাশা ছিল যে এই ফ্যাসিবাদ গেলে অন্তত যারা আসবে তারা একটু গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হবে, যেমন আমরা কথা বলতে পারছি। এরকম একটা পরিবেশ তৈরি হবে, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, এবং মানুষের যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে ভোটের অধিকার ছিল, যার মাধ্যমে সে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করে সে অধিকারটা ফিরে পাবে, এরকম কিছু প্রত্যাশা থেকে এইটুকু বাস্তবায়ন যদি আমরা করতে পারি, আমরা মনে করি যে তাহলে আমরা অনেক দূর আগায় যেতে পারবো। সেই জন্য আমরা বলছিলাম যে রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামোগত পরিবর্তন, যেটা একটা ফ্যাসিবাদকে জন্ম দেয়, যেটা একটা ক্ষমতাসীন দলকে
কিংবা একজন ব্যক্তিকে স্বৈরাচারী শাসকে পরিণত করে, সেই জায়গায় আমরা একটু কাজ করি। আমরা আমাদের বিচার বিভাগের স্বাধীনতা, বিচারক নিয়োগের একটা স্পষ্ট নীতিমালা নিশ্চিত করি, আমরা একটা স্বাধীন গণমাধ্যমের আমরা একটা পরিবেশ তৈরি করি। আমাদের যে সবচেয়ে অভিযোগ, যে প্রশাসন এরশাদের সময় গালি খায়, তারা এরশাদের পেটোয়া বাহিনী, বিএনপির সময় বলে খালেদা জিয়ার পেটোয়া বাহিনী, হাসিনার সময় হাসিনার পেটোয়া বাহিনী, পুলিশকে সবাই গালি দেয়, জনপ্রশাসন বা আমলাদেরকে সবাই গালি দেয়। তাহলে এই আমলা এবং জনপ্রশাসনের এবং পুলিশ প্রশাসনের যে সংস্কার, তারা যেন তাদের প্রমোশন এবং পদোন্নতিতে রাজনৈতিক সরকারের উপরে ডিপেন্ডেবল না হয়, স্বাধীনভাবে কাজ করতে পারে, তার জন্য একটা কমিশন কিংবা যে যে জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন, ওই রকমের কিছু আমরা কাজ করি। যেটা আপা বলছে তার সাথে আমি একমত। 1 বছরে আমরা এরকম দৃশ্যমান কিছু কিন্তু প্রোগ্রেস করতে পারতাম। কিংবা আমরা যদি দেখতাম যে এই সরকার এসে 10টা বিভাগের জন্য 1000 করে 10,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যে বিভাগীয় পর্যায়ে মানসম্মত হসপিটাল নির্মাণের জন্য, কিংবা যেগুলো আছে সেগুলোকে মানোন্নয়ন করা, যেন ওই বিভাগ থেকে লোককে ঢাকায় ছুটতে না হয়। কিংবা আমরা যদি দেখতাম যে পরিবহন খাতে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে একদল মাফিয়া, চাঁদাবাজ সিন্ডিকেট করে মানুষকে জিম্মি করে সবজির দাম বাড়ায় কিংবা পরিবহনের খরচ বাড়ায়, মানুষের এই পরিবহনের ব্যয় বাড়ায়, এইটা বন্ধ হয়েছে, তাহলে আমরা বুঝতে পারতাম 1 বছর দৃশ্যমান সরকার আসার পর বেশ সংস্কার হয়েছে। যেটা 111-এর খারাপ সরকার আমলেও কিন্তু কিছু ভালো সিমটম ছিল শুরুর দিকে, সব ব্যবসায়ী সিন্ডিকেট আতঙ্কে ছিল, সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালিয়েছে। তো ওই রকমের খুব বেশি কোনো পরিবর্তন তো দেখিনি, বরঞ্চ 1 বছরে এমন একটা আবহাওয়া তৈরি করেছে যে ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য আহ্বান করা লাগবে না, এই কর্মকাণ্ডই ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে। যেই কারণে গত বছরের অগস্টেও, যেখানে ধরেন 15ই আগস্ট এটা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিন্দনীয় ঘটনা, আমরা নিন্দা জানাই, শেখ মুজিবুর রহমানের অনেক নিন্দিত ইতিহাস থাকলেও আবার তার রাজনৈতিক জীবনের অনেক নন্দিত অধ্যায় আছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তিনি একজন প্রভাত পুরুষ, এটা আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু গত বছর জুলাই আমরা দেখেছি যে তার ওই ধানমন্ডির 32-এ কিংবা গোপালগঞ্জে খুব বেশি লোকজন ফুল দিতেও জানি, শ্রদ্ধা জানাতেও জানি, ফেসবুকে কেউ মনের ভাব প্রকাশ করে। কিন্তু এবার দেখেন একেবারে আপার ক্লাস থেকে শুরু করে লোয়ার ক্লাস, যে একজন রিক্সাওয়ালাকে তো গ্রেপ্তার করেছেন, আমরা গণ-অভ্যুত্থানে একজন রিক্সাওয়ালাকে নিয়ে গর্ব করি, সেলুট দিয়েছে ছাত্রদেরকে, সেজন্য আবার আরেক রিক্সাওয়ালা ফুল দিতে গেলে তারে আপনি কেন আবার জেলে পাঠাইবেন? মানুষ তার ভালো লাগছে সে ফুল দিতেই পারে, তার অধিকার। হ্যাঁ, তো তাহলে এই যে মানুষের চৈতন্যের পরিবর্তন 1 বছরের মধ্যে, যেই হাসিনা ফ্যাসিবাদকে এত হেট করেছে এবং শেখ মুজিবুর রহমানকে কেন ওই মূর্তি ভাঙলো, কেন এই ধানমন্ডি ঘুরিয়ে দিল মানুষ ক্ষোভের জায়গা থেকে, কারণ শেখ মুজিবুর রহমানকে একটা রাজনৈতিক কাল্ট হিসেবে নির্মাণ করে আওয়ামী লীগ ব্যবহার করতে চেষ্টা করেছে, যার ফলে ক্ষোভটা শেখ মুজিবুর রহমান, মৃত শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষ দেখিয়েছে। তাহলে 1 বছরের মাথায় কিন্তু সেই শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ আবার কিছু কিছু সিম্পাথি পাচ্ছে সরকারের কর্মকাণ্ড, কারণ মানুষ ভেবেছিল যে পরিবর্তন হবে, ওইটা কিন্তু দেখতে পাচ্ছে না। তো এইটা জুলাইয়ের চেতনা। জি, ফারজানা শর্মা। ওই কথাটাই বলছিলাম যে আপনি জোর করে কাউকে হৃদয়ে ধারণও করতে পারবেন না, হৃদয় থেকে বেরও করে ফেলতে পারবেন না। যদি এখনো আমাকে সেটা চিন্তা করতে হয় যে আমি কোথায় গিয়ে, আওয়ামী লীগ যা করেছে আপনি যদি তাই করেন এক্স্যাক্টলি, তাহলে তার আপনি ভালো কিছু করলেন না, পার্থক্যটা কি? আপনি শুরু করলেন কোথায়? আপনি যদি সেই প্রতিশোধ, প্রতিহিংসা, একই ধারা একই নেচারে চলেন। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে এটা মানুষ ভালোভাবে নেবে না, নিচ্ছে না, এবং এটা আমাদের সবারই মনে রাখা উচিত যে আমরা যারা রাজনীতি করি, রাজনীতি করতে চাই, রাজনীতি করার তো উদ্দেশ্য কি? একটা রাজনৈতিক দল নির্বাচন করবে, সরকার গঠন করবে, আলটিমেট উদ্দেশ্য সেটাই থাকে। কিন্তু সব কিছুর মূলে কিন্তু জনগণ। তো জনগণের সেন্টিমেন্টটা এখন কোন দিকে আছে, বাতাসটা কোন দিকে, তারা কোন জিনিসটা নিতে চাচ্ছে, কোন জিনিসটা রিজেক্ট করছে, এই জিনিসগুলো যদি আমাদের মাইন্ডের ভেতরে না থাকে তাহলে কিন্তু আমরা আসলে জনগণ থেকে ছিটকে পড়ে যাবে। এটা আমাদেরকে রিয়েলাইজ করতেই হবে। এখন সেই সময়টা চলে এসছে। শুধুমাত্র মুখে আউড়ে, বুলি আউড়ে যদি আমরা আবার মনে করি যে জনগণের কাছে যাব, জনগণ সেটা অ্যাকসেপ্ট করবে না, এটা আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে রিয়েলাইজ করা এখন উচিত। সে কারণে সংগঠন আছে কি নেই, নতুন রাজনৈতিক দল কিনা, পুরনো রাজনৈতিক দল কিনা, আমি কি চাইছি কি পাচ্ছি, বা অন্য কোনো দল কি চাচ্ছে কি পাচ্ছে, অনেক বাছবিচার থাকবে। কিন্তু কমন ইন্টারেস্ট যেটা আমাদের প্রত্যেকের গায়ে এসে লাগবে, যেমন এই শেখ হাসিনার আমলে যখন বিএনপির গায়ে গুলি লেগেছে অন্য দলগুলো চুপচাপ ছিল, যখন দলগুলোর উপরে গুলি লেগেছে ব্যবসায়ীরা চুপচাপ ছিল, ব্যবসায়ীরা আতঙ্কিত হয়েছে অন্য দল চুপচাপ ছিল, সুশীল চুপচাপ ছিল। কিন্তু যখন গিয়ে সন্তানের গায়ে গুলি লাগলো তখন কিন্তু মা বাবা শুদ্ধ নেমেছে নিচে। তো এই যে মা বাবা পর্যন্ত নামলো, এই নামার জন্য ইনস্টিগেট তো আমরাই করলাম।
যদি যখন বিএনপির উপর অত্যাচার চলছিল সবাই মিলে এসে দাঁড়াতাম যে এটা বিএনপির উপর অত্যাচার না, এটা রাষ্ট্রযন্ত্র তার দেশের নাগরিকের উপরেই অত্যাচারটা চালাচ্ছে, এটা অমানবিক, এটা অনৈতিক, ইল্লিগ্যাল, মানবাধিকার লঙ্ঘন, এটা কোনো রাষ্ট্র এটা করতে পারে না, তখন কিন্তু এটা হতো না। আজকে যদি একইভাবে আমরা সেগুলো করতে থাকি তাহলে কিন্তু আসলে আমাদের ওই যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না, সেটা আসলে আমরা কেউই চাই না। ন্যূনতম সেটার স্কোপ আর এই ফ্যান্সি চিন্তার স্কোপ আসলে বাংলাদেশে এখন আমাদের কারণ নেই। আমাদের প্রত্যেকেরই দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের এখন এই দেশটাকে একটা ট্রেনে উঠাতে হবে যেটা নর্মাল সিচুয়েশনে নিয়ে যাবে দেশটাকে। অ্যাবনর্মাল একটা সিনারিওতে দেশটা আছে যেটা হয়তো আমরা চাইলেই নিয়ে আসতে পারি। শুধুমাত্র প্রত্যেকের একটু স্যাক্রিফাইস করার মানসিকতা থাকতে হবে, একটু সদিচ্ছা থাকতে হবে। একটা বড় ফ্যামিলি যখন থাকে, যৌথ ফ্যামিলি যখন থাকে, তখন কিন্তু যারা সিনিয়র থাকেন তাদেরকে ম্যাক্সিমাম স্যাক্রিফাইসটা করতে হয়। সেজন্য যারা সরকারে আছেন বা বড় রাজনৈতিক দলগুলো যারা আছে, প্রত্যেকে মিলে যদি কিছুটা স্যাক্রিফাইস করে, কিছুটা নমনীয় হয়ে সবাই মিলে একসাথে একটা পর্যায়ে আমরা না যেতে পারি, তাহলে কিন্তু এটা আলটিমেটলি দেশের জন্য খুব ক্ষতিকর হয়ে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, বা দলও সেটা মনে করে। এবং সেটা যেন না হয়, এটার জন্য আমরা সবার কাছে আসলে আকুল আবেদন জানাতে চাই, নট অনলি দ্য পলিটিক্যাল পার্টিজ, ইভেন ইচ অ্যান্ড এভরি স্টেক হোল্ডার্স, লাইক ব্যবসায়ী থেকে শুরু করে, সুশীল সমাজ থেকে শুরু করে, আইনজীবী, পেশাজীবী যারা যেখানে আছে, এবং দেশের সাধারণ জনগণ পর্যন্ত, আপনারা সবাই নির্বাচনটাকে টার্গেট করে যতটুকু কোঅপারেশনে দেশটাকে করা যায় ততটুকু যেন আমরা সবাই করতে পারি, এই জাস্ট আমি আহ্বানটা রাখতে চাই সবার কাছে। নূর, সম্প্রতি বিআইজেডির একটা সার্ভে প্রকাশিত হয়েছে এবং এই সার্ভেকে ধরে আপনাকে দেখলাম আমি একটা পাবলিক র্যালিতে আপনি বক্তৃতা করছেন। সো মানে আপনার টেক কি ওখান থেকে, এবং আপনি র্যালিতে যেটা বলছেন সেই জায়গায় এই অনুষ্ঠানে স্টিক করবেন কিনা আমি একটু বুঝতে চাই যে আপনি এখানে দুটো বিষয়। একটা হচ্ছে এখন বাংলাদেশের এই সময়ে আওয়ামী লীগকে রাজনীতিতে কামব্যাক করানোর জন্য অনেক ধরনের মিশন, অনেক ধরনের প্রোগ্রাম চালাবে, বিভিন্ন এজেন্সি জরিপ চালাবে আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য। সুতরাং লাস্ট যে জরিপটা হয়েছে, আওয়ামী লীগ তো এখন রাজনীতিতে ভ্যালিড না, আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে নিষিদ্ধ না, তার কার্যক্রম নিষিদ্ধ মানে অটোমেটিক্যালি তার নিবন্ধন স্থগিত করে দিয়েছে ইলেকশন কমিশন। এবং এইটা আপনি ধরে নিতে পারেন একজন সচেতন সাংবাদিক হিসেবে। আপনি কি মনে করেন যে এটা কি ফেয়ার? না, আমি বলতে চাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। সো মানে সুযোগ এই বিআইজিডির নির্বাচনে আপনার এইখানে আওয়ামী লীগের ইস্যুটা আসলো, দ্যাট মিনস হতে পারে যে দেখানো যে আওয়ামী লীগের একটা সার্টেন পপুলারিটি আছে, এটা আরেকটু ভালোভাবে আপনার ভিজিবল তো ওইরকম না। আওয়ামী লীগ যেরকম জামাতকে করেছিল সেই একই প্রক্রিয়া একই রকম হলো না। এখন এইখানে প্রক্রিয়া নিয়ে ধরেন এখন আর আমরা বিতর্ক করতে চাই না। আমরা এখনো মনে করি যে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া, ফারজানা শারমিন যেটা বলছে, যখন যেটা সত্যি কথা, ন্যায়সঙ্গত কথা, সেটা যদি আপনি না বলেন তাহলে আসলে সমস্যা বাড়তে থাকে। না, আমরা এখনো তো তাদের তো বিচার চলছে, এখন তারা বিচারের ব্যক্তির বিচার চলছে, দলের বিচার তো না। হ্যাঁ, এখন এইখানে লতেই বোধহয় এখন ইনক্লুড করেছে, যেটা মাঝখানে অমিট করেছিল, এখন যে সংগঠন হিসেবে বিচার করা যাবে। তাছাড়া আপনার ওই বিশেষ ক্ষমতা আইনেও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচার করার, নিষিদ্ধ করার সুযোগ আছে, অনেকগুলো সুযোগ আছে। আমি বলছি যে আপনি তো প্রক্রিয়া শুরু করেননি, এখন শুরু করবে সরকার। আগে তো ব্যক্তির বিচার করতে গেলেই তো সেখানে দলের ইনভলভমেন্টটা চলে আসবে, যেহেতু সব দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিল। সেখানে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা উপযুক্ত বিচার নিশ্চিত করুক, সেটা আমরা প্রত্যাশা করি। এখন এই জরিপে যেটা দেখা গেছে, যে যেটা বলছে তারা আপনার 48% মানুষ এখনো ডিসাইড করে নেই তারা কোথায় ভোট দিবে। 48.50। ইয়েস, 48.5%। এটা একদিকে আপনার গ্রহণযোগ্য হতে পারে। 14% মানুষ এখনো বলতেই রাজি না, 14 হ্যাঁ বলতে চাইছে না। এটা মানে অনেক ক্ষেত্রে হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে যে জরিপগুলো করা হয়, আমি ম্যাক্সিমাম জরিপগুলোকে আমি একেবারে অ্যাকুরেট ধরতে চাই। অ্যাকুরেট না, আমার কাছে যদি 50% বললাম যে এই জরিপটি ধরে আপনি একটা বক্তৃতা করেন। আমি বলেছি, হ্যাঁ, আমি 50%ও সত্য ধরতে চাই না। এই কারণে আমাদের দেশের প্রেক্ষাপটে এই জরিপ যেভাবে করে 1500 কিংবা 2000 3000 মানুষের মতামত নেই, এটা নাথিং। আপনি ঢাকা শহরের শিক্ষিত মানুষের, গুলশানের যদি 100 জন মানুষের মতামত নেন, এটা বাংলাদেশের কখনোই আপনার 50% মানুষের এটা মতামত প্রকাশিত হবে না। হয়তো একটা আপার ক্লাসের, এলিট ক্লাসের প্রতিষ্ঠিত এস্টাবলিশমেন্টের মতামত প্রকাশ পাবে। ঠিক এই জরিপগুলো যেভাবে করা হয়, এই জরিপের প্রক্রিয়া পদ্ধতিতে নিয়ে আমার অ্যাকুরেসি নিয়ে আমি মনে করি অনেকগুলো প্রবলেম আছে। কিন্তু তারপরেও অর্ধেক ধরে নিলেও আমি মনে করি যেটা ঠিক, যে বাংলাদেশের মানুষের জনসংখ্যার বড় একটা অংশ এখনো ডিসাইড করে নাই যে তারা কাকে ভোট দিবে। এর মধ্যে অনেকগুলো কারণ আছে। সত্যিকার অর্থে তারা আওয়ামী লীগ বিএনপিকে চায় না, এরকম একটা আওয়ামী লীগ বিএনপিকে মানে আপনার বক্তৃতা
আমি যদি ভুল না করি, স্মৃতি যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে। আমি ঠিক এই লাইনে বলি নাই, আমরা বলেছি এজ এ রাইজিং দল হিসেবে আমাদের কর্মীদেরকে মোটিভেট করার জন্য যে ভাই দেখো, পাবলিক বিএনপিকেও ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় নাই, জামাতকেও দেয় না, তাহলে তোমাদের চান্স আছে যদি তোমরা মানুষের কাছে যেতে পারো। হ্যাঁ, এখন আওয়ামী লীগ তো বিএনপি দুটো বড় দল ছিল, আওয়ামী লীগ এখন নাই। সেইখান থেকে আমরা যেটা শুরুর দিকে আমাদের একটা ধারণা ছিল, বা বিএনপির একমত হবে যেটা আপাও, যেমন শুরুর দিকে বা দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের কারণে বিএনপির প্রতি মানুষের যে ট্রাস্টটা তৈরি হয়েছিল এবং তাদের প্রতি যে আস্থা ভরসাটা, এই 1 বছরে কিন্তু সেটাতে বড় রকমের একটা ধাক্কা লেগেছে। যদিও বিএনপি প্রায় কয়েক হাজার মানুষকে বহিষ্কার করেছে, আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা একজনকেও করে নাই, কারণ সে মনে করছে করলে তার শক্তি ক্ষয় হতে পারে। এই দিক থেকে বিএনপি একটা ভালো দিক যে তারা বেশ কিছু মানুষকে বহিষ্কার করছে। কিন্তু আমি একটু ব্যক্তিগতভাবে যে বিএনপির মতো একটা পোড় খাওয়া দল, এত গুম খুন নির্যাতন নিপীড়ন হওয়ার পরে সেই কর্মীদের তো একটু সংযত থাকা দরকার। এই কারণে কিন্তু বিএনপির প্রতি মানুষের কিছুটা ক্ষোভ আছে। এখন আবার অপশন হচ্ছে যে তারা যদি চিন্তা করে যে দেশ পরিচালনায় বাংলাদেশের মতো এরকম একটা জিও পলিটিক্সের জায়গা থেকে কারা এই মুহূর্তে লিড দিতে পারবে, সেই ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে আমি বক্তব্য বলে এটা ঠিক আমি ওই জায়গায় পৌঁছাতে পারিনি, বিএনপির বাইরে ওই জায়গায় এখন পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি, এটাও কিন্তু একটা রিয়েলিটি। এখন সামনের বাস্তবতা যদি কেউ বিএনপিকে ছাড়াই যাইতে পারে, আমি চেষ্টা করতেছি, যেহেতু মানে রাজনীতিতে প্রত্যেকটা দলই চায় নিজেদের দলকে তুলে ধরতে, এখন যেহেতু একটা ভালো সময় সব দলের জন্য কাজ করার, এগিয়ে যেতে আমরা চেষ্টা করতেছি। কিন্তু আমি যেটা বলছি, এটাও একটা বাস্তবতা যে এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা এই পরিস্থিতিতে বাংলাদেশকে রান করার মতো জায়গায় বিএনপি যতটা প্রস্তুত, ওই প্রস্তুতি অনেক দলের নাই। কিন্তু এখন প্রস্তুতি থাকলে যদি ভোটের মাঠে, এখন তো না ভোটের বিধান ফিরছে, সো যদি বিএনপি মানুষের মন জয় করতে না পারে, তাহলে যদি না ভোটের সংখ্যা বেশি পড়ে, কিংবা ধরেন আরো নির্বাচনের আগে নানান ধরনের রাজনৈতিক মেরুকরণ তৈরি হতে পারে, নতুন নতুন জোট তৈরি হতে পারে, সেক্ষেত্রে নতুন কোনো জোটেরও সম্ভাবনা তৈরি হতে পারে। সেই জায়গা থেকে আমরা বলেছি। তবে এই জরিপগুলোর ক্ষেত্রে আমি বলছি, আমি 50% আমি সঠিক ধরি না। ওর দুটো বিষয় নিয়ে আমি একটু কথা বলি। প্রথমটা হচ্ছে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ, এই বিষয়টাও যদি সরকার অ্যাপ্রোপ্রিয়েটলি করতো, তাও একটা আস্থার জায়গায় আসতো। কয়েকদিন একটা আন্দোলন চললো, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, হঠাৎ করে দেখলাম যে আওয়ামী লীগের প্রফেসর ইউনূস কিন্তু একবার বলেছিলেন যে নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা নেই, তারপর উনি কার্যক্রম নিষিদ্ধ করে দিলেন। আওয়ামী লীগের মতো একটি দলকে আপনি নিষিদ্ধ করছেন, যেটা ফ্যাসিজম ক্রিয়েট করেছিল, আপনাকে প্রপার অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে গিয়ে করতে হবে, আইনি প্রক্রিয়ায়, যেটা আপনার ব্যাক করার কোনো সুযোগ আর থাকবে না। আপনি কি বলেন, মনটা চাইলো আমি কার্যক্রম নিষিদ্ধ করে দেয়, রেজাল্টটা কি হলো? আপনি কি ফ্যাসিজম বন্ধ করতে পারবেন এটা দিয়ে? সো এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করলেন না। জরিপের বিষয় যেটা বলছে, যে আমি আসলে জরিপটা সম্পর্কে খুব বেশি কিছু জানি না, একটা দলকে, রাজনৈতিক দলকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিলে মানে নিষিদ্ধ করে, সেটা তো নেগেটিভ, সেটা কিন্তু আরেকটা বিপদও, কিন্তু সেটাও কিন্তু মাথায় থাকা দরকার। এবং এটার কিন্তু ফল এখন ভোগ করা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। গভর্নমেন্টও ফিল করছে, আমরাও ফিল করছি, ভবিষ্যতে এটা রেজাল্ট আরো খারাপ হবে। তার মানে ওনারা কিন্তু এই কাজটাও ঠিক মতো করলেন না। জরিপের বিষয় যেটা, যে এখানে হয়েছে কি, যে মানুষ যে ডিসাইড করতে পারছে না, ইটস ট্রু। এবার কিন্তু আপনি যে আমি ধানের শীষ পেয়ে গেলাম বলে জিতে আসবো, বিষয়টা সেটা থাকবে না। জনগণ এবার কিন্তু ক্যান্ডিডেট দেখবে। কারণ ভোট দেওয়ার ক্ষেত্রে এটা আমাদেরকে দল থেকে সবসময় জিনিসটা সতর্ক করা হয় যে আপনার ইমেজ ক্লিন করেন, না হলে কিন্তু আপনি জনগণের কাছে যেতে পারবেন। আমরা 31 দফা নিয়ে যখন যেখানে গেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু লাস্ট স্পিচে ওরা সবসময় বলেন যে আপনি যে 31 দফা নিয়ে মানুষের কাছে যাবেন, মানুষকে তো আপনার কথা শোনাতে হবে। তো আপনি যদি রাতের বেলা কারো পুকুরের মাছ চুরি করে গিয়ে সকালে 31 দফা বোঝাতে যান, সে কিন্তু আপনার 31 দফা নেবে না। সো ফার্স্ট মেক ইউর ইমেজ। সো এই জায়গাটা থেকে অবশ্যই যে মানুষ যে, যদি আমি জানি না জরিপের বিষয়টা কতখানি কি, এই ইনডিসিশনে কিন্তু মানুষ আসলেও ভুগছে। এখন যখনই একটি নির্বাচনী বাতাস শুরু হবে, একটা তারিখ চলে আসবে, ক্যান্ডিডেসিগুলো ডিক্লেয়ার হবে, তখন কিন্তু মানুষ সিদ্ধান্ত নেওয়া শুরু করবে যে আমরা কোন দিকে আসলে যাব। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নুরুল হক নূর এবং অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, মানুষের উপর আস্থা রাখতে হবে এবং মানুষের শক্তি যে কত অসীম, সেটা কিন্তু 24 অগাস্টে বোঝা গেছে, জুলাই অগাস্টে বোঝা গেছে, এবং এটা ভবিষ্যতেও মানুষ বারবার নানাভাবে বোঝাবার চেষ্টা করবে। কাজে সেটা রাজনৈতিক নেতৃত্বকে এবং যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা যে নির্বাচনটাই হচ্ছে একমাত্র এখন যে সংকটের মধ্যে বাংলাদেশ আছে সেখান থেকে পরিত্রাণের উপায়। তবে অবশ্যই যেন তেন কোনো নির্বাচন না, সেটা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতে হবে, এবং সেটা যদি এই সরকার করতে পারে ভালো,
রাজনৈতিক দলগুলো যদি যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা যদি আস্থা রাখেন সেটাও ভালো, কিন্তু যেন তেন একটা নির্বাচন কিন্তু নির্বাচন না হওয়ার চাইতে আরও বেশি বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে, সেটা যেন সকলেই মাথায় রাখেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।